আপনাকে ধন্যবাদ। আমার দুই সহ আলোচক ওনাদেরকেও ধন্যবাদ। আপনার এই প্রশ্ন সরাসরি উত্তর দেওয়ার আগে আমি ওই নবায়নযোগ্য জ্বালানি নিয়ে একটু বিহাইন্ড দ্য সিনে যাচ্ছি। নবায়নযোগ্য জ্বালানি বলতে আমরা শুধু সোলার নিয়ে আলোচনা করছি তো, কিন্তু সোলারের বাইরে এর 1 নম্বর প্রায়োরিটি হলো হাইড্রো ইলেকট্রিসিটি, এরপরে বায়ুবিদ্যুৎ, তারপরে আসে হলো সোলার। হ্যাঁ, আমাদের কিন্তু হাইড্রো ইলেকট্রিসিটির দিকে আমাদের একেবারে দৃষ্টি নেই। একমাত্র কাপ্তাইতে আপনি জানেন যে বহু আগে একটা বাদ দিয়ে একটা বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছিল, তারপরে কিন্তু আর এদিকে কোনো দৃষ্টি এখনও পর্যন্ত দেওয়া হয়নি। আমাদের যে বিদ্যুতের যে চাহিদা যেভাবে বেড়েছে, আমাদের এই হাইড্রো ইলেকট্রিসিটির দিকে আগেই দৃষ্টি দেওয়া উচিত ছিল। এখন বলবেন যে হ্যাঁ, আমাদের তো পাহাড় নেই, ঝর্ণা নেই, আমরা কোথায় করব? আমাদের দেখতে হবে যে সারা পৃথিবীতে শুধু পাহাড় আর ঝর্ণা থেকেই কিন্তু হাইড্রো ইলেকট্রিসিটি হয়নি। আপনি কানাডার এবং আমেরিকার নায়াগ্রা ফলসের উজানে হলো কানাডা, ভাটিতে আমেরিকার অংশে যে অংশ দিয়ে স্রোত প্রবাহিত হচ্ছে, আমেরিকা ওখানে বাদ দিয়ে 15,000 মেগাওয়াট পাওয়ার জেনারেট করে এক নায়াগ্রা ফলস থেকে। বুঝতে পারছেন? এখানেই হচ্ছে আমেরিকা কেন সুপার পাওয়ার। আজকে আমরা কুশিয়ারা বা সুরমা, এই নদীগুলো খুব স্রোতস্বিনী না, কিন্তু খুব গভীর এবং শুকনো মৌসুমে পানি থাকে। বা পুরাতন ব্রহ্মপুত্র, এরকম একটা নদীতে বাদ দিয়ে কিন্তু আমরা হাইড্রো ইলেকট্রিসিটি করে টোটাল দেশের চাহিদার অর্ধেক আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। সেটা করা হয়নি। এখন আসেন বায়ুবিদ্যুৎ নিয়ে আবার বলা হচ্ছে কি আমাদের বিদ্যুৎ প্রবাহ সবসময় বাতাসের প্রবাহটা সবসময় ঠিক থাকে না। আমি আপনাকে একটা তথ্য দিই, সেটা ভাইও জানেন, আমাদের এজাজ ভাই জানেন, কিন্তু উনি এত ডিপে যাননি। টেকনাফ থেকে সুন্দরবন পর্যন্ত এই কোস্টাল বেল্টে বায়ুবিদ্যুৎ করার জন্য ইউএস জিওলজিক্যাল সার্ভে একটা জরিপ করেছিলেন এবং তারা বলেছিলেন যে এই টেকনাফ থেকে সুন্দরবন পর্যন্ত এই কোস্টাল এরিয়ায় সবসময় বাতাসের প্রবাহ ভালো থাকে এবং তারা এইখানে প্রায় 11,000 মেগাওয়াট বিদ্যুৎ করা সম্ভব এখান থেকে। এদিকে কিন্তু কোনো দৃষ্টিই দেওয়া হয়নি। এখন আপনার প্রশ্নে আসি যে কেন দৃষ্টি দেওয়া হয় নাই। এই রিপোর্টটাও কিন্তু আরও 7-8 বছর আগেকার রিপোর্ট, তার মানে এর মধ্যে সরকার 8 বছর পেরিয়ে গেছে, এদিকে হাতই দেয়নি। এখন কেন হাত দেয়নি এই প্রশ্ন হলো কি জানেন, এটা হলো এবং বিগত সরকার ছিল শর্টকাট ব্যবসার দিকে সরকার। আমরা এলএনজিতে চলে গেলাম। কেন চলে গেলাম? আমরা তো আমাদের এখনও অনশরে অনেক জায়গায় আমাদের ড্রিলিং করা হয়নি। আমাদের এই যে ছাতকে যে গ্যাস ক্ষেত্রের যেটা বিস্ফোরণ হয়েছিল, পরিত্যক্ত ঘোষণা, ওইখানে কিন্তু আর ড্রিলিংয়ের উদ্যোগ নেওয়া হয়নি, অথচ ওখানে গ্যাস আছে। এখনও সার্ভে বলে যে ছাতক ইস্ট অ্যান্ড ওয়েস্টে প্রায় 3 TCF-এর মতো গ্যাস পাওয়া যাবে এবং সেখানে উদ্যোগ নেওয়া হয়নি। আমরা গভীর অফশোর ব্লকে আমরা বিডিংয়ে যাইনি। কেন যাইনি? কারণ এই সরকারটা আসলে মিয়ানমারও তুলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার মিয়ানমার আকিয়াবে একটা তারা 14 TCF গ্যাস ডিসকভার করেছে। আমাদের টেকনাফ থেকে কত কিলোমিটার দূরে? 50-60 কিলোমিটার দূরে কিন্তু তাদের গ্যাস ক্ষেত্র। আবার ওদিকে সুন্দরবনের ইন্ডিয়ান সাইডে কিন্তু ভারতও কিন্তু তুলছে। আমরা এদিকে যাইনি বলে আজকে এই সংকটটা মারাত্মক আকার ধারণ করেছে। এখন এই সরকারের চোখে মুখে আর কিছুই দেখতে পাচ্ছে না। কারণ কী জন্য যায়নি? তখন হঠাৎ করে এই কমিশন খাওয়ার জন্য সোলারের দিকে যাওয়া হলো। সোলার হলো শর্টকাট ব্যবসা, সাময়িক সমাধান। আমরা আমদানি করবেন, কমিশন নেবেন, সাময়িকভাবে সুবিধা সমাধান করবেন। সোলার না, আমি এলএনজির কথা বলতেছি। এলএনজি আমদানি করলেন এবং সাময়িকভাবে সমাধান করলেন। কিন্তু এই এলএনজি সাময়িক সমাধান যখন আপনি গ্লোবালি এখন যখন আপনার এই ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ লেগে গেল, গ্লোবালি যখন আপনার এলএনজির দাম বেড়ে গেল, তখন কিন্তু ক্রাইসিস, আমরা আর পাচ্ছি না। আর এলএনজির আরও বড় সমস্যা কি, আমাদের 2টো ভাসমান টার্মিনাল আছে এখানে, যেখানে এলএনজি আমাদের জাতীয় গ্রিডে যুক্ত করা হয় এবং আপনি জানেন যে একটা টার্মিনালে কি অগ্নিকাণ্ড হয়েছে। এক্সিলার এনার্জির যে টার্মিনালটা, এটা প্রায় 2 সপ্তাহ যাবৎ ভয়াবহ 450 মিলিয়ন ঘনফুট প্রতিদিন গ্যাসের সংকট, যেটা এখন কোনোভাবেই করা হচ্ছে না। এবং আজকে যেটা রিপোর্ট, সেটা হলো এটা আরও প্রায় 10 দিন লাগবে। যদিও সরকার এক সপ্তাহ বলতেছিল, 2 সপ্তাহ প্রায় চলে গেছে, 12 দিন চলে গেছে এবং আরও 10 দিন লাগবে। কারণ ওই কারণে, মানে শর্ট সার্কিট থেকে যে অগ্নিকাণ্ডটা হয়েছিল, কিছু পার্টসও জ্বলে গেছে, যেগুলো ইতিমধ্যে ইম্পোর্ট করা হয়েছে,
কিন্তু এগুলো সেট আপ করা মানে আবার চালু করতে গেলে আরও অন্তত 10 দিন সময় লাগবে। তাহলে আপনি প্রায় 1 মাসের মতো একটা দেশে এই ধরনের আপনি জ্বালানি সংকট নিয়ে আপনি কিভাবে আপনি অর্থনীতির উন্নয়নের কথা বলবেন? প্ল্যান ছিল, আমরা টকশোতে একাধিকবার আলোচনা করেছি যে আমাদের শহরগুলোতে যে পরিমাণ বাড়িঘর আছে সেখানে যদি সোলারগুলো ঠিকমতো আপনার ব্যবহার করা যায়, প্যানেলগুলো বসানো যায়, তাহলে কিন্তু বাড়ির ব্যবহারের পরেও গ্রিডে আমরা দিতে পারবো, অবশ্যই দিতে পারবো। আপনি যদি ঢাকা শহরের দিকে শুধু তাকান, এখন সোলার এত উন্নত মানের এসে গেছে যে ব্যাটারিও লাগবে না। আপনি দিনের বেলাতে প্রতিটা বাড়িতে কিন্তু একটা বাথরুম, কিচেন, বেশিরভাগ কারণ ঘরগুলোতে আলো ঢুকে না, যার জন্য আমরা কিন্তু বাথরুমে, কিচেনে কিংবা ডাইনিংয়ে দিন রাত 24 ঘন্টায় লাইট জ্বালাই। দেখেন টোটাল এনার্জিটা কিন্তু আমি একেবারে আপনার সোলার থেকে আমরা নিতে পারি, এবং এটা সম্ভব। এবং অনেক বাড়িতে লোক থাকে না, সে বাড়িগুলোতে কিন্তু টোটাল এনার্জিটা আমাদের গ্রিডে চলে আসতে পারে। কোনো একটা অদ্ভুত কারণে, কোনো একটা রহস্যময় কারণে এটাকে কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এটা হয়নি, কিন্তু একটা পজিটিভ দিক আছে, সেটা হলো যে এই সরকার ক্ষমতা গ্রহণের পরে প্রথম আপনি দেখেছেন যে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ঘোষণা দিয়েছেন যে তারা 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট সোলার থেকে বিদ্যুৎ তারা করবেন। এর কিছু কর্মকাণ্ড ইতিমধ্যেই শুরু হয়েছে।